প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বীরগঞ্জ মহিলা কলেজের অনলাইনের ক্লাসে স্বাগত। তোমাদের জন্য আজ রয়েছে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র প্রথম অধ্যায় অব্যবসায়ী প্রতিষ্ঠানের হিসাব। আজকে এই অধ্যায়ের তৃতীয় লেকচার। এবারে আসো আমরা একটা ছক লক্ষ্য করি। যেমনটা দেখছো তোমরা হিসাব বিজ্ঞান প্রথম পত্রে আর্থিক অবস্থার বিবরণীতে যে ছক দেখেছ, ঠিক এখানেও এরকমই একটা ছক রয়েছে। উপরে বিভিন্ন সম্পদ এবং নিচে দায় এবং মূলধন তহবিল দেওয়া আছে। প্রথম পত্রে যে আর্থিক অবস্থার বিবরণী তোমরা করেছ সেখানে তোমরা পড়েছ দায় এবং মূলধন, আর এখানে রয়েছে দায় এবং মূলধন তহবিল। অব্যবসায়ী প্রতিষ্ঠান হওয়ার কারণে এইখানে মূলধনকে মূলধন তহবিল বলা হচ্ছে। এছাড়া আর কিছু কিছু দফা যেগুলো ইতিপূর্বে আলোচনা করা হয়েছে সেই দফাগুলো এখানে অন্তর্ভুক্ত হয়েছে। তাহলে এসো এবারে আমরা আলোচনা করি মূলধন তহবিল কি এবং প্রারম্ভিক মূলধন তহবিল কি। আমরা জানি প্রতিষ্ঠানের নিট সম্পত্তি হলো মূলধন, অর্থাৎ সম্পত্তি থেকে দায় বাদ দিলে যা থাকে তাই মূলধন। কোন প্রতিষ্ঠানের যত সম্পদ আছে তার যোগফল থেকে তার দায়ের যোগফল বিয়োগ করলে যা অবশিষ্ট থাকে সেটাই মূলধন। সম্পদ চলতি হতে পারে, স্থায়ী সম্পত্তি থাকতে পারে, বিনিয়োগ থাকতে পারে, আবার চলতি দায় থাকতে পারে, দীর্ঘমেয়াদী দায় থাকতে পারে। এরকম সকল সম্পদের যোগফল থেকে সকল দায়ের যোগফল বিয়োগ করলে যা অবশিষ্ট সেটাই মূলধন। এবারে আসি আমরা প্রতিষ্ঠানের প্রারম্ভিক মূলধন তহবিল। অব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোর বছরের শুরুতে তাদের হাতে যে চলতি এবং স্থায়ী সম্পদ থাকে সেগুলো থেকে কোনো দায় থাকলে বাদ দেওয়ার পর যে উদ্বৃত্ত পাওয়া যাবে সেটাই হচ্ছে অব্যবসায়ী প্রতিষ্ঠানের প্রারম্ভিক মূলধন তহবিল। কি থাকতে পারে প্রতিষ্ঠানের শুরুতে? কিছু চলতি সম্পদ, যেমন বিগত বছরের চাঁদা অনাদায়ী ছিল, নগদ তহবিল ব্যাংক জমার উদ্বৃত্ত থাকতে পারে। আবার স্থায়ী সম্পদ হিসেবে ক্লাব ঘর, দালান মাঠ, বাসন কোসন, বই পুস্তক ইত্যাদি স্থায়ী সম্পদ থাকতে পারে। এছাড়াও খাদ্য সামগ্রীর উদ্বৃত্ত থাকতে পারে। আবার দায়ের ক্ষেত্রে কোনো তহবিল থাকতে পারে, পুরস্কার তহবিল, ক্রীড়া তহবিল, এই জাতীয় কোনো তহবিল থাকতে পারে। তো এই সম্পদগুলো যোগফল থেকে তহবিল বা গত বছরের কোনো বকেয়া খরচ এবং অগ্রিম আয় যদি থাকে সেইগুলো বাদ দেওয়ার পরে যে উদ্বৃত্ত পাওয়া যাবে সেটাই হবে অব্যবসায়ী প্রতিষ্ঠানের প্রারম্ভিক মূলধন তহবিল। প্রারম্ভিক সম্পদগুলো যদি আমরা আরেকটু বিশ্লেষণ করে দেখাই তাহলে দেখো, প্রারম্ভিক নগদ তহবিল, প্রারম্ভিক ব্যাংক উদ্বৃত্ত, বিগত বছরের বকেয়া আয়, বিগত বছরের অগ্রিম ব্যয়, প্রারম্ভিক অব্যবহৃত দ্রব্যের মজুদ, প্রারম্ভিক বিনিয়োগ, প্রারম্ভিক স্থায়ী সম্পত্তি সমূহ, প্রারম্ভিক দায়, বিগত বছরের বকেয়া খরচ, বিগত বছরের অগ্রিম প্রাপ্তি, প্রারম্ভিক পাওনাদার, প্রারম্ভিক তহবিল সমূহ। তাহলে প্রারম্ভিক নগদ তহবিল থেকে প্রারম্ভিক স্থায়ী সম্পদ পর্যন্ত এই সবগুলো সম্পদ যোগ করে এর থেকে বিগত বছরের বকেয়া খরচ, বিগত বছরের অগ্রিম প্রাপ্তি এবং প্রারম্ভিক পাওনাদার, আর যদি কোনো তহবিল থাকে, পুরস্কার তহবিল, বৃত্তি তহবিল, ত্রাণ তহবিল, এরকম কোনো তহবিলের উদ্বৃত্ত যদি থাকে, এইগুলো যোগফল, সম্পদের যোগফল থেকে বিয়োগ করলে পাওয়া যাবে প্রারম্ভিক মূলধন তহবিল। তাহলে এই দফাগুলোই হলো প্রারম্ভিক সম্পদ এবং প্রারম্ভিক দায়। এবার আমাদের কাজ হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী তৈরি করা। পূর্বের ক্লাসগুলোতে আমরা পেয়েছিলাম প্রাপ্তি ও প্রদান হিসাব বা প্রাপ্তি ও প্রদান বিবরণী থেকে আয় ব্যয় বিবরণী তৈরির নিয়ম। এরপরে আমরা আজকে দেখলাম মূলধন তহবিল নির্ণয়। এখন সর্বশেষ ধাপ হলো আর্থিক অবস্থার
বিবরণী। যেমনটা আগেই বলেছি যে প্রথম পত্রে তোমরা যেমনটা আর্থিক অবস্থার বিবরণী করেছো সেখান থেকে এটা একটু আলাদা কয়েকটা দফার দিক থেকে। এখানে কিছু কিছু দফা আছে যেগুলো ব্যবসায় প্রতিষ্ঠানে ছিল না। এই অবস্থায় আমরা অব্যবসায়ী প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার বিবরণী তৈরি করার নিয়ম আলোচনা করব। প্রথমে আসি আমরা সম্পদের দিক। আর্থিক অবস্থার বিবরণী সম্পত্তি দিয়ে শুরু করব। প্রথমে আনব চলতি সম্পদ, তারপরে বিনিয়োগ, এরপরে স্থায়ী সম্পদ। চলতি সম্পদে কি কি থাকতে পারে? প্রাপ্তি ও পরিশোধ হিসাব যেটা আমাদেরকে দেওয়া থাকবে, সেখানে সমাপনী যে নগদ এবং ব্যাংক উদ্বৃত্ত দেওয়া থাকবে, সেই নগদ এবং ব্যাংক উদ্বৃত্ত। চলতি বছরে কোনো আয় যদি অনাদায়ী থাকে বা কোনো খরচ যদি অগ্রিম থাকে, এইগুলো চলতি সম্পদ। এরপরে আসবে বিনিয়োগ। প্রাইস বন্ড কেনা থাকতে পারে, অন্য কোনো খাতে টাকা ইনভেস্ট করা থাকতে পারে, যাই থাক না কেন চলতি সম্পদের পরে আমরা বিনিয়োগ দেখাবো। এরপরে আসবে অন্যান্য স্থায়ী সম্পদ। স্থায়ী সম্পদের মধ্যে আছে ক্লাবের ঘর, বই পুস্তক থাকতে পারে, বাসন কোসন, খেলাধুলার সরঞ্জাম, বিলিয়ার্ড টেবিল, রন্ধনশালার সামগ্রী বা প্রতিষ্ঠান বুঝে আরো অন্যান্য যেসব স্থায়ী সম্পদ থাকে এই সবই আসবে। এই চলতি সম্পদ, বিনিয়োগ, স্থায়ী সম্পদ যোগ করলে আমরা পাব মোট সম্পদ। এবারে আমরা দায় এবং মূলধন তহবিল দেখব। প্রথমে চলতি দায়। চলতি দায়ের মধ্যে থাকবে এই বছরের কোনো খরচ যদি বকেয়া থাকে কিংবা পরবর্তী বছরের কোনো আয় যদি এইবারই অগ্রিম পাওয়া যায়। দীর্ঘমেয়াদী দায় যদি থাকে, অব্যবসায় প্রতিষ্ঠানের সচরাচর কমই থেকে থাকে, তারপরে যদি থাকে যেমন ঋণপত্র, দীর্ঘমেয়াদী ব্যাংক ঋণ ইত্যাদি, এটা চলতি দায়ের পরে আসবে। এরপরে মূলধন তহবিল, যেটা আমরা প্রারম্ভিক মূলধন তহবিল বের করেছি, সেই প্রারম্ভিক মূলধন তহবিল নিয়ে আসব। এর সাথে যোগ হবে ব্যতিরিক্ত আয়। আয় ব্যয় বিবরণীতে যদি ব্যয়ের চেয়ে আয়ের পরিমাণ বেশি হয়, তাহলে ব্যয়ের উপর আয়ের যে আধিক্য সেটাকে বলা হয় ব্যতিরিক্ত আয়, সেটা যোগ হবে মূলধন তহবিলের সাথে। আবার অন্যান্য তহবিলগুলো যদি থাকে, পুরস্কার তহবিল, ত্রাণ তহবিল, তারপরে এই তহবিলগুলো আমরা মূলধন তহবিলের সাথে যোগ করে দিতে পারি অথবা আলাদা তহবিলও দেখাতে পারি। তবে কিছু মূলধন জাতীয় প্রাপ্তি যেমন অনুদান, উইলকৃত ধন দৌলত, আজীবন সভ্যের চাঁদা, এগুলো যদি কিছু বলা না থাকে সমন্বয়ে, এর পুরোটাই আমরা মূলধন তহবিলের সাথে যোগ করব। আর যদি বলা থাকে যেমন এর অংশ বিশেষ দ্বারা অন্য কিছু তৈরি করতে বলে বা কিছু অংশ মুনাফা জাতীয় ধরতে বলে, তাহলে বাকি অংশটা আমরা এই প্রারম্ভিক মূলধন তহবিলের সাথে যোগ করে দেব। এইভাবে আমাদের সমাপনী মূলধন বের হবে। এই চলতি দায়, দীর্ঘমেয়াদী দায় এবং মূলধন তহবিলের সমাপনী উদ্বৃত্ত, এই সম্পূর্ণটা আমরা যোগ করলে পাব দায় এবং মূলধনের টোটাল। এইটা যত হবে চলতি সম্পদ, বিনিয়োগ আর স্থায়ী সম্পদের যোগফল অর্থাৎ মোট সম্পদের যোগফল তত হবে। অর্থাৎ আর্থিক অবস্থার বিবরণীতে সম্পদ পাশ এবং দায় ও মূলধন পাশ সমান হবে। তাহলে এই হলো আর্থিক অবস্থার বিবরণী তৈরি করার নিয়ম। কিছু জটিল সমন্বয় তোমাদের থাকতে পারে, এগুলো পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব। বিশেষ বিশেষ কিছু সমন্বয় যেগুলো অনেক সময় তোমাদের বুঝতে সমস্যা হয়। তো আজকের মতো এই পর্যন্তই। ভালো থেকো সবাই। করোনা থেকে বাঁচার জন্য সচেতনতাই মুখ্য ভূমিকা পালন করে। সবাই সচেতন থাকবে, অযথা ঘোরাফেরা করবে না, বাড়িতে পড়াশোনা করবে, বাইরে
আসলে কোনো কারণে বাইরে আসতেই হতে পারে, সেই ক্ষেত্রে মাস্ক ব্যবহার করবে, সামাজিক দূরত্ব বজায় রাখবে। ধন্যবাদ সবাইকে।